নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। আমার এক বন্ধু করোনাকালে ওয়ার্ক ফ্রম হোম করছিল। এক বড় মাপের কাগজের কলমচি। প্রথমে এলো একটা নোটিশ, বলা হলো 20% মাইনে ছাঁটাই হবে। হলো, কেউ কিচ্ছু বলল না, বলে লাভ নেই, চলছিল। এর মধ্যে সেই বন্ধুর বইয়ের জন্মদিন। এই করোনা বেলাতেও বাড়িতে তৈরি হয়েছে একটা কেক আর পোলাও মাংস। বিকেলে ওই কেক কাটার আগে অফিস থেকে ফোন এলো, আসতে হবে। অফিসে ভিডিও কনফারেন্সে কথা বলবেন মুম্বাইয়ের বড় কর্তারা। আপনি বাঁচলে বইয়ের জন্মদিন। তিনি চলে গেলেন। ভিডিও কনফারেন্সে বড় কর্তা এসে জানালেন চাকরি নেই, কম্পিউটার ইত্যাদি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যেতে বললেন। এসবের সঙ্গে বেশ বড় মাপের বেসরকারি কর্মচারীদের অনেকেই নিজেকে বেশ মেলাতে পারবেন। কাজেই চাকরির অনিশ্চয়তা যেখানে এতটাই নড়বড়ে, সেখানে চাকরির মায়া থাকলে জহুজুর বলে মুখ বুজে নির্দেশ পালন করাটাই রীতি। অন্যদিকে সরকারি চাকরি, খেতে হলে চার্জশিট দিতে হবে, শুনানি হবে। চাকরি গেলেও তিনি আদালতের দরজায় কড়া নাড়তে পারেন। বহু আমলা, আইপিএস, আইএএসদের দেখা যায় সাহসিকতার সঙ্গে কাজ করছেন। করোনা লকডাউনের সময় গুজরাটে এক মহিলা পুলিশ কনস্টেবলকে দেখেছিলাম, যিনি মন্ত্রীপুত্রকে লকডাউনের মধ্যে বেরিয়েছেন বলে মন্ত্রীর হুমকি অগ্রাহ্য করেও অ্যারেস্ট করছেন। হয় কারণ তিনি জানতেন যে সংবিধান তাকে কিছু অধিকার দিয়েছে, যার জন্য তিনি লড়ে যেতে পারেন। কিন্তু চাকরি চলে যাওয়াটা যদি কর্তার ইচ্ছে কর্ম হয়, তাহলে জহুজুর হয়ে থাকতে হয়। আমাদের দেশে রাষ্ট্রপতি থেকে কনিষ্ঠতম সরকারি কর্মচারীর চাকরি কেড়ে নিতে হলে কিছু নিয়ম মেনে করতে হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইমপিচ করতে হয়। সদনের 3/4 গরিষ্ঠ মতামত নিয়ে রাষ্ট্রপতির অপসারণ করা যায়। প্রধানমন্ত্রী থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাজের সময়সীমা আছে। কিন্তু বেচারা রাজ্যপালের নিয়োগও কেন্দ্র সরকারের ইচ্ছেতে। চাকরি চলে যাওয়াটা ওই একইভাবে, কোনো প্রশ্ন নয়। টেলিফোন গেল, বরিয়া বিস্তরা বাঁধো, চলত মুসাফির লে গয়া রে হামে পিঞ্জরেওয়ালি মুনিয়া। বেরিয়ে পড়তে হবে। কোথা থেকে? বিশাল প্রাসাদোপম বিলাসবহুল বাসস্থান ছেড়ে, খিদমত খাটার জনা 100 নকর চাকর ছেড়ে, গাড়ি, প্লেন, ট্রেন, কাগজের ছবি, বিভিন্ন রকমের ভাতা, মাইনে ছেড়ে অজানা পথে চুপচাপ চলে গেলে আবার হয়তো জুটতে পারে। গাঁইগুই করলে সেটা চান্স আরো কম। অতএব রাজ্যপাল মানে এক লুক্রেটিভ জব, বিরাট পার্কস, সম্মানের পদ, আরামের জীবন, কিন্তু চূড়ান্ত অনিশ্চয়তা। প্রভুর নির্দেশ পালন না করতে পারলে বিস্তরা গোল। কারা হন এই রাজ্যপাল? বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্টিভ পলিটিক্স জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষজন। আর কোথাও কিছু জুটবে না, কেন্দ্রের মন্ত্রিত্ব আর জুটবে না, রাজ্য রাজনীতিতে আর কিছু হবার নেই, বা রাজ্য রাজনীতির খেলার সুবিধে হচ্ছে না, কিন্তু তাকে চুপ করাতে হবে। দে রাজ্যপাল করে। বিভিন্ন রাজ্যে বেমক্কা যা খুশি বলতে থাকা নেতাদের পাঠিয়ে দেওয়া হয়। পাঠানো হয়েছে রাজ্যপাল করে। মজায় থাকুন, টুইট করুন, বিস্কুট খাও, পাটায়া যাও। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সেই রাজ্যপালদের সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্কের শেষে একটা জিনিস খুব পরিষ্কার, যে সব সিদ্ধান্ত তাদের নয়, তাদের নিয়োগকর্তাদের, অর্থাৎ যারা আছেন কেন্দ্রীয় শাসন ক্ষমতায়, তাদের অঙ্গুলি হেলনে যা যা করার তাই করে থাকেন রাজ্যপালেরা। এর সঙ্গে পবিত্র সংবিধান, সংবিধানের মর্যাদা, সাংবিধানিক পরম্পরা ধরে রাখা ইত্যাদির কোনো সম্পর্ক নেই, থাকার কথাও নয়। কারণ ওনারা কেন্দ্র সরকারের এজেন্ট। তাদের কাছে আনুগত্য ছাড়া একদিনও পদে বসে থাকার ক্ষমতা নেই। সংবিধান যখন তৈরি হচ্ছিল তখন এই রাজ্যপাল পদ নিয়ে প্রচুর আলোচনা হয়। বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় এই পদের নিয়োগ ইত্যাদি নিয়ে। প্রথমে ঠিক হয় রাজ্যের মানুষ রাজ্যপালকে নির্বাচিত করবেন, তারপরে বলা হয় রাজ্যের বিধায়করা করবেন, তারপর রাজ্যের বিধায়ক এবং রাজ্য থেকে নির্বাচিত সাংসদরা রাজ্যপাল নির্বাচিত করবেন, এমনটাও ঠিক হয়। কিন্তু শেষমেশ রাজ্যে 2জন নির্বাচিত প্রধান থাকলে অনিবার্য সংঘাত তৈরি হবে। ওই কথা ভেবে রাজ্যপালের নিয়োগ রাষ্ট্রপতি করবে, এটাই স্থির করা হয়। এবং প্রায় শুরু থেকেই রাজ্যপাল পদ নিয়ে মন কষাকষি শুরু হয়ে যায়। মনে রাখতে হবে 1937-এ দেশের 7টা বড় রাজ্যতে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু তারা সরকার তৈরি করতে অস্বীকার করে। তাদের দাবি ছিল 1935-এর জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজ্যপালের যে বিশেষ অধিকার, তা যতদিন থাকবে কংগ্রেস সরকার তৈরি করবে না। আলাপ আলোচনার পরে ওই বিশেষ অধিকার বাতিল করা হয়, কংগ্রেস সরকার তৈরি করে। রাজ্যপাল নিয়োগের ব্যাপারে অন্তত একটা পরম্পরা তৈরি হয়েছিল।
যে রাজ্যের মুখ্যমন্ত্রীর অমতে কাউকে রাজ্যপাল করা হতো না। জওহরলাল নেহরুর সময় এ কাজ একবারের জন্য হয়নি। ইন্দিরা গান্ধী এসে সেই পরম্পরা ভেঙেছিলেন। বেশ কিছু ক্ষেত্রে তিনি রাজ্যপালের নিয়োগ মুখ্যমন্ত্রীকে না জানিয়েই করেছিলেন, কিন্তু মোদী জামানায় এটাই পরম্পরা। একবারের জন্য মুখ্যমন্ত্রীকে জানানো হয় না কাকে রাজ্যপাল করে রাজভবনে পাঠানো হচ্ছে, এবং তাই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরোধ এক স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যে দল যখন ক্ষমতায় থেকেছে সেই দল তখনই রাজ্যপালকে দিয়ে সংবিধানের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়েছে। 3 ধরনের কাজ রাজ্যপালকে দিয়ে করানো হয়েছে। প্রথমটা হলো 356 ধারা ব্যবহার করে নির্বাচিত রাজ্য সরকারকে ফেলে দেওয়া, আইন শৃঙ্খলার অবনতি ইত্যাদি বলে এই কাজ করা হয়েছে অনেকবার। দ্বিতীয় কাজ হলো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সামান্যতম সুযোগ থাকলে তাকে কেন্দ্রের শাসক দলের জন্য কাজে লাগানো। তৃতীয়টা হলো কেন্দ্রের শাসক দলের বিরোধী দলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কারণে অকারণে সংঘাত তৈরি করা, বিবৃতি দেওয়া, ঘটনাস্থলে চলে যাওয়া। মোদ্দা কথা হলো সরকারকে ক্রমাগত বিব্রত করতে থাকা। এগুলো আজ থেকে নয়, শুরু থেকে চলে আসছে। এসব নিয়ে প্রচুর মামলা হয়েছে। রাজ্যপালের অধিকার, 356 ধারা লাগু করা, এমনকি রাজ্যপাল পদের ঔচিত্য বা নিয়োগ ইত্যাদি নিয়েও বিতর্ক কম হয়নি। একটা গোটা কমিশনের সিংহভাগ জুড়ে এই রাজ্যপালের নিয়োগ, 356 ধারা ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। সেই সরকারিয়া কমিশনে দেশের খ্যাতনামা রাজনীতিবিদরা গেছেন, তাদের বক্তব্য রেখেছেন। সব দলের সব মতের রাজনৈতিক নেতা রাজ্যপাল পদের অপব্যবহার নিয়ে সরব হয়েছেন। আজকের প্রধানমন্ত্রী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি তীব্র ভাষায় নিন্দা করেছেন এই অপব্যবহারকে। রাজ্যপালের নিয়োগ নিয়ে কত কথা বলেছেন। লোকায়ুক্ত বিল ফেরত দেওয়া নিয়ে সেই সময় রাজ্যপাল কমলা বেনিওয়াল এবং মুখ্যমন্ত্রীর তিক্ততার কথা সবাই জানে। সেই তিক্ততা চলতে থাকে। কমলা বেনিওয়াল মাঝে মধ্যেই কাগজে বয়ান দিতে থাকেন। এরই মধ্যে নরেন্দ্র মোদী 26শে মে 2014 দেশের প্রধানমন্ত্রী হন। 2 মাস সময় লেগেছিল। 7ই আগস্ট 2014-তে কমলা বেনিওয়াল খুইয়েছিলেন তার রাজ্যপালের পদ। তারও 1 মাস আগেই তাকে গুজরাট থেকে পাঠানো হয়েছিল মিজোরামে। 6ই জুলাই মিজোরামে গেলেন। 6ই আগস্ট বিস্তারা গোল। ওই যে বললাম, রাজ্যপাল মানে কেন্দ্র সরকারের এজেন্ট। কেন্দ্র সরকার না চাইলেও এক মুহূর্ত পদে থাকা যাবে না। ফিরছে আরো একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দেশের প্রথম সংখ্যাগরিষ্ঠ সরকার ফেলে দেওয়া হয়েছিল কিন্তু নেহেরুর আমলেই। আজকে যাদের হাত ধরে সিপিএম সিপিআই নির্বাচনের ময়দানে, সেই কংগ্রেস সরকারই 31শে জুলাই 1959-এ সংখ্যাগরিষ্ঠ ইএমএস নাম্বুদ্রিপাদ সরকার ভেঙে দিয়েছিল। সেই অর্থে প্রথম অপব্যবহার। এরপর বহুবার 1968, 1970 বাংলার যুক্তফ্রন্ট সরকার ভাঙা হয়েছে। 1977-এ জনতা সরকার আসার পরে বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান 29 আর 30 এপ্রিল এই দুদিনে এতগুলো সরকার ভেঙে দেওয়া হয়। সব কটাতেই রাজ্য সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল। এরপর 1980-তে কংগ্রেস ফিরে আসে। ইন্দিরা গান্ধী আবার প্রধানমন্ত্রী। 6 থেকে 9 জুনের মধ্যে রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা, গুজরাট, বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশের সরকার ভাঙা হয়। এটা ছিল বদলা। এরপর বাবরি মসজিদ ভাঙার ঘটনা। 6 ডিসেম্বর 1992 ভাঙা হলো উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশের বিজেপি সরকার। এসবই হয়েছে রাজ্যপালের সুপারিশে। মানে রাজ্যপালকে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে, রাজ্যপাল তা পালন করেছেন। একটা ক্ষেত্রেও রাজ্যপাল বিরোধিতা করেছে এমন ঘটনা ঘটেনি। অর্থাৎ কর্তার ইচ্ছে কর্ম হয়েছে। রাজ্যপাল পদটা আছেই এই কাজ করার জন্য। যদি রাজ্যে সংখ্যাগরিষ্ঠ সরকার থাকে তাহলে তাকে ব্যতিব্যস্ত করতে থাকো, বিবৃতি দাও, মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের নিয়ে বিরূপ মন্তব্য করো, প্রেসকে ডাকো, মানে 24x7 নির্বাচিত সরকারকে বিব্রত করতে থাকো। উদাহরণ কেরালা, পশ্চিমবঙ্গ। আর যদি সরকারে ফাটল ধরানো যায়, সেরকম সম্ভাবনা থাকে, তাহলে রাজভবনই হোক সেই ষড়যন্ত্রের মূল কেন্দ্র। রাজ্যে রাজ্যে ঘটনা ঘটেই চলেছে। আসলে সংবিধানের এক বিরাট কৃষ্ণ গহ্বর হলো এই রাজ্যপাল পদ। শুরু থেকেই এই পদকে ব্যবহার করা হয়েছে, অপব্যবহার করা হয়েছে। মন্দিরের সামনে রাখা ঘন্টার মতো একটা পদ, যে আসে সেই বাজিয়ে যায়। সাংবিধানিক মর্যাদা দেখার জন্য, রক্ষা করার জন্য রাজ্যপাল পদের সৃষ্টি, সে কথা মাথায় রেখেই সরকারিয়া কমিশনে 2টো বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল। 1,
রাজ্যপাল দলীয় কর্মী বা নেতা নন, সমাজের বিশিষ্ট মানুষজনের মধ্যে থেকে নিয়োগ করা হোক। 2, নিয়োগের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হোক। নরেন্দ্র মোদী দেশের হাল ধরার পর থেকে একজন বাদ দিলে প্রত্যেক রাজ্যের রাজ্যপাল বিজেপির সক্রিয় নেতা মন্ত্রী এবং তাদের নিয়োগের আগে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলার রীতিরেওয়াজকে তিনি তুলোর মতো উড়িয়ে দিয়েছেন। এমনিতে ওনার সিদ্ধান্তের কথা ওনার দলের লোকজনই জানতে পারে না, তো বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাজ্যপাল নিয়োগ করবেন, এ তো দুরাশা। বাকি রইল আমাদের চোখে কালো চশমা, গরমেও স্যুট পরা আনন্দ বোস। তিনি হঠাৎ নারী নির্যাতন নিয়ে সরব হয়েছেন, বিবৃতি দিয়ে জানিয়েছেন এরকম একটা জঘন্য নারী নির্যাতনের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক প্রতিবাদের ওপর পুলিশের দমনপীড়ন চলবে না। এসব কথা বলার সময় ওনার মাথাতেও নেই বা উনি ভেবেছেন বাংলার মানুষ ভুলে গেছে যে ওনার বিরুদ্ধেই দুটো নারী নির্যাতনের অভিযোগ আছে। আমরা এমন কারোর ধর্মের উপদেশ শুনতে অভ্যস্ত নই, এবং একটা উপদেশ আছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসটা পড়ে নিন, না হলে শেষে আফসোস করতে হবে। অ্যাডভাইসটা আরো স্পেসিফিক করে দিন মাননীয় আনন্দ সাহেব, আপনি বরং রাজ্যপাল ধরমবীরের সময়টা পড়ে নিন। রাজ্যের এমন কোনো রাস্তা ছিল না যেখানে ওনার কুশপুতুল জ্বালানো হয়নি। সেই জামানাতেও রাজভবন ছেড়ে 1 ইঞ্চি নড়তে পারেননি তিনি, এবং চলে যাবার সময় ছিলেন একেবারে নিঃসঙ্গ। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।